গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে জিএসকে এর একটি প্র্যাকটিস সেট নাম্বার 1। আমরা আবার প্রথম থেকে শুরু করছি প্র্যাকটিস সেট। তো এখানে আমরা বিভিন্ন পরীক্ষার কি ধরনের কোশ্চেন আসে, এসএসসি, রেল বা অন্যান্য যে কোনো পরীক্ষার প্রশ্ন নিয়ে আমরা এখানে ডিসকাস করব। প্রত্যেকে যারা কানেক্টে আছো, আমাদের সমস্ত ক্লাস পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে দ্য ওয়ে অফ সলিউশন, এখানে তোমরা কানেক্ট থাকবে। পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। সেখানে পেড কোর্স অপশানে তুমি যদি যাও, যে কোনো পরীক্ষা তুমি টার্গেট করছো, দেখতে পাবে ব্যাচ রয়েছে। যেমন রেলের জন্য আমাদের একদম নিউ ব্যাচ রয়েছে, NMGNM এর নতুন ব্যাচ আছে, WBKP ফাউন্ডেশন নতুন ব্যাচ, কম্বাইন্ড ফাউন্ডেশন, SSC GDর ফাউন্ডেশন আছে, আপার প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ। তো এই ব্যাচগুলো কিন্তু তোমরা পাচ্ছ প্রত্যেকে যারা কানেক্ট আছো। তো আমরা প্রশ্ন আলোচনা শুরু করি, MCQ প্র্যাকটিস করব। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, উত্তর কি হবে বলো? প্রশ্নটা হচ্ছে যে ক্যাবিনেট মিশন ভারতের জন্য যে পরিকল্পনা করে তা হলো কি? উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে কি হবে? ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন, যেটাকে আমরা বলে থাকি, ভারতে এসেছিল গণপরিষদ গঠনের উদ্দেশ্যে। 3 জন সদস্য ছিল এবং ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 সালের কত তারিখে মনে আছে? 1946 সালে 24শে মার্চ এটি ভারতে আসে এবং এটি ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিকল্পনা করেছিল। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। ক্যাবিনেট মিশনের সদস্য কতজন ছিল? 3 জন সদস্য ছিল। কে কে ছিল? এভি আলেকজান্ডার, প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস। এই 3 জন সদস্য ছিল ক্যাবিনেট মিশনের। ভারতে আসে কত তারিখে? ভারতে আসে 1946 সালের 24শে মার্চ। পরবর্তী কোশ্চেন, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন ডি মহাত্মা গান্ধী। তো এটি এসএসসি জিডি কনস্টেবলের কোশ্চেন। প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই অ্যান্সার করবে। লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। পাশাপাশি আমরা বাল গঙ্গাধর তিলক, যাকে আমরা জানি যে মারাঠা কেশরী বা লোকমান্য তিলক, মহাত্মা গান্ধী জাতির জনক, ফাদার অফ নেশন, সেটার নামেও কিন্তু আমরা জানছি। জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। কোশ্চেন নাম্বার 3 বলছে, ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরি বোম্বাইতে ভারতের কোন স্থাপত্য শৈলী পরিদর্শনে এসেছিলেন? ইন্ডিয়া গেট, চার্চ গেট, গেটওয়ে অফ ইন্ডিয়া, অপশন ডি আর্চ অফ ভিক্টরি। এখানে সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। তো কোশ্চেনটা কি বোঝা যাচ্ছে? ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ, রানী মেরি 1911 সাল নাগাদ ভারতে বোম্বাইতে যেটা পরিদর্শনে ছিল সেটি হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। এই গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় মুম্বাইকে, তাই তো? এই গেটওয়ে অফ ইন্ডিয়া আছে মুম্বাই। এবং তুমি যদি বলো স্যার ইন্ডিয়া গেটটা কোথায়, এটা কিন্তু দিল্লিতে আছে। ইন্ডিয়া গেটটা আছে দিল্লিতে, এটা কিন্তু মাথায় রাখবে। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 4, রাজমাতা বিজয়ারাজী সিন্ধিয়া, রাজমাতা বিজয়ারাজী সিন্ধিয়া কোন রাজ্যের মহারানী ছিলেন? কোশ্চেন নাম্বার 4, অপশন এ গোয়ালিয়র, অপশন বি ভোপাল, অপশন সি সুরাট, অপশন ডি জয়পুর। সঠিক উত্তর কি হবে? রাজমাতা বিজয়ারাজী সিন্ধিয়া কোন রাজ্যের মহারানী ছিলেন? তো এখানে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, RRC নর্জন এসেছিল 2012 সালে। অপশনে গোয়ালিয়র, মধ্যপ্রদেশের গোয়ালিয়রের মহারানী তিনি ছিলেন। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 5, মহাত্মা গান্ধীকে কে হত্যা করেন? মহাত্মা গান্ধী তাকে কে হত্যা করেন? RRC হাজিপুর, যেটি 2012 সালের কোশ্চেন। অপশন এ শিবরাও পান্ডে, অপশন বি তুকারাম, অপশন সি নাথুরাম গডসে, অপশন ডি দিলীপ গডস। তো এখানে প্রত্যেকে আমরা জানি অপশন সি
নাথুরাম গডসে এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এবং মহাত্মা গান্ধী তার হত্যা করেছিল নাথুরাম গডসে 1948 সালের 30শে জানুয়ারি। এই 30শে জানুয়ারি আমরা ভারতে কি পালন করি? জাতীয় শহীদ দিবস। জাতীয় শহীদ দিবস, জাতীয় শহীদ দিবস পালন করা হয়। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 6। লোকনায়ক উপাধিতে কে ভূষিত ছিলেন বা লোকনায়ক কাকে বলা হয়? অপশন এ জয়প্রকাশ নারায়ণ, অপশন বি এজি তিখারি, অপশন সি হবে মহাত্মা গান্ধী, অপশন ডি জওহরলাল নেহেরু। প্রত্যেক অ্যান্সার করবে। রাইট অ্যান্সার কি হবে? আচ্ছা, লোকনায়ক আমরা বেশ কয়েকটা নাম এরকম জানি, লোকনায়ক, লোকমান্য, লোকহিতবাদী, ঠিক আছে? উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণ। আচ্ছা, লোকপ্রিয় কাকে বলা হয়? যদি আমি বলি লোকপ্রিয় কাকে বলা হয়, লোকপ্রিয়া গোপীনাথ বরদলৈলে আসামের, তাকে বলা হয় লোকপ্রিয় গোপীনাথ পরবর্তী আমরা বলতে পারি লোকমান্য কাকে আমরা বলি? লোকমান্য বলা হয় বাল গঙ্গাধর তিলক, বিজি তিলক, শুধু তিলক লিখলাম, যেটা আমরা প্রত্যেকে জানি। আর লোকহিতবাদী কাকে বলা হয়? লোকহিতবাদী কাকে বলা হয়? লোকহিতবাদী এটা বলা হয় গোপাল হরি দেশমুখকে। গোপাল হরি দেশমুখ যাকে বলা হয় লোকহিতবাদী। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। লর্ড মাউন্টব্যাটেনের পর ভারতীয় গভর্নর জেনারেল কে হয়েছিলেন? লর্ড মাউন্টব্যাটেনের পর কোন ভারতীয় গভর্নর জেনারেল হয়েছিলেন? পট্টাভি সীতারামায়া, জওহরলাল নেহরু, চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর কি করবে? তাহলে আমরা এই যে ভাইস রয়, গভর্নর জেনারেল, এই যে পদগুলো, এই পদগুলো কিন্তু প্রথম থেকে মনে রাখতে হবে। বাংলার গভর্নর, তারপর বাংলার গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল, ভারতের ভাইস রয়। ভারতের স্বাধীন ভারত যখন হচ্ছে 1947 পরে, 1947 সালের 15 আগস্টের পর থেকে আবার কি আসছে? স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, তারপর চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি হচ্ছে প্রথম ভারতীয়। প্রথম কোন ভারতীয় বা কোন ভারতীয়? এখানে ভারতীয় চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি আবার শেষ গভর্নর জেনারেল। কারণ 1950 সালে 26শে জানুয়ারি ভারতের যখন সংবিধান কার্যকরী হয়, সেখান থেকে শুরু হচ্ছে রাষ্ট্রপতি পদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি হলেন, তখন এই গভর্নর জেনারেল পদটা থাকছে না। তাহলে তিনি হচ্ছেন অ্যাজ এ ভারতীয় প্রথম তথা শেষ গভর্নর জেনারেল। এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। চক্রবর্তী রাজা গোপালাচারী সম্পর্কে আরো একটা ইনফরমেশন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, আমি আর লিখলাম না, তোমরা এইগুলো একটু লিখে নেবে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 8। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতকে স্বাধীনতা দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন? এটা একটা প্রশ্ন। পাশাপাশি আরেকটা প্রশ্ন আসে যে ভারত যখন স্বাধীনতা পাচ্ছে 1947 সালের 15ই আগস্ট, সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তরটা একই, বলো কি হবে সঠিক উত্তর? উত্তরটা হয়ে যাবে ক্লিমেন্ট এটলি। অপশন এখানে বি রাইট অ্যান্সার হয়ে যাবে, ক্লিমেন্ট এটলি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে আমরা আসবো, কোশ্চেন নাম্বার 9। লর্ড মাউন্টব্যাটেন তাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন? একাই এক সীমান্ত বাহিনী, একাই এক সীমান্ত বাহিনী। এই প্রসঙ্গটা কখনকার? ভারত যখন ভাগ হয়েছে, তাই তো, র্যাডক্লিফ ঘরে বসে একটা দাগ দিয়ে দিয়েছে, এদিকে পাকিস্তান, এদিকে ভারত, ঠিক আছে? তো এই সময় দেখা যাচ্ছে যে ভারত লাহোর ওই জায়গায় কিন্তু খুব গন্ডগোল হয়, ঠিক আছে? পাশাপাশি আমাদের বাংলা যখন ভাগ হচ্ছে, এই জায়গায়
বাংলাদেশ যেটা পূর্ব পাকিস্তান হয় সেখানেও একটা দাগ দিয়ে দিয়েছে। এবং এই যে ঝামেলা, এখানে কিন্তু গান্ধীজি এসেছিলেন কন্ট্রোল করতে, গান্ধীজিকে পাঠানো হয়েছিল এবং বাংলায় কিন্তু আর ঝামেলা হয়নি। গান্ধীজি বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন কারণ গান্ধীজির এত জনপ্রিয়তা ছিল এবং মানুষ তাকে পছন্দ করত। এই মহাত্মা গান্ধীকে লর্ড মাউন্টব্যাটেন বলেছিলেন একাই এক সীমান্ত বাহিনী। খান আব্দুল গফফার খান, তাকে বলা হয় ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী। ঠিক আছে, এখানে তোমরা অনেকে ভুল করবে। এই কোশ্চেনটা অপশন এতেই অনেকে বলবে যে এই নামটা তো শুনিনি, এটাই আমরা জানি, সীমান্ত গান্ধী করে দিই, কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটা অপশন বি রাইট অ্যান্সার হবে। মহাত্মা গান্ধী, যাকে লর্ড মাউন্টব্যাটেন বলেছিলেন একা এক সীমান্ত বাহিনী। তাহলে সীমান্ত গান্ধী, খান আব্দুল গফফার খান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তী কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 10। পাটনার, বিহারের পাটনার কথা বলা হচ্ছে। পাটনার বাকিপুর জেলে থাকাকালীন কোন স্বাধীনতা সংগ্রামী তার বিখ্যাত আত্মজীবনী আত্মকথা এটা রচনা করেন? এখন প্রশ্ন হচ্ছে আত্মকথা কার আত্মজীবনী, এটা জানলেও হয়ে যাবে। এবং এটা তিনি লিখেছেন পাটনার বাকিপুর জেলে থাকাকালীন। অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি রাম মনোহর লোহিয়া, অপশন সি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন ডি জয়প্রকাশ নারায়ণ। কোশ্চেন গুলো বেশিরভাগ কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায়, সেটা রেল হতে পারে, এসএসসি হতে পারে, বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা উত্তর করব অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি, তিনি আত্মজীবনী লিখেছিলেন। এক সেকেন্ড, আত্মকথা। ঠিক আছে, অপশন এ এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন, ভারত সম্পূর্ণরূপে, আচ্ছা এই কোশ্চেনটা একটু অপশনগুলো ভুল আছে। সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে কোন সালে? এটা অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে আমরা 1950 সালে এটা করতে পারি 26শে জানুয়ারি। যেহেতু এই অ্যান্সারটা কিন্তু অ্যাকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেহেতু এখানে অপশন নেই 1950 সাল, এখানে একটাও নেই, তাহলে আমরা এখানে এটা অ্যান্সার নেবো যেদিন সংবিধান কার্যকরী হয়। ঠিক আছে, এই অ্যান্সারটা কিন্তু যেহেতু পরীক্ষা এসে সিএইচএসএল, আমরা অপশন ডিটা অ্যান্সার নেবো এখানে। ক্লিয়ার? কিন্তু অ্যাকচুয়ালি ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করছে যেদিন সংবিধান কার্যকরী হয় 1950 সালে 26শে জানুয়ারি। যদি দুটো অপশনই থাকে তখন এটা আমরা অ্যান্সার নেব। ঠিক আছে, কনফিউশন নেই। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? কোশ্চেন নাম্বার 12 হচ্ছে স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে, অপশন ডি সি গোপালাচারী অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী। এসএসসি সিজিএল এ আসা প্রশ্ন, স্বতন্ত্র পার্টি এটা কবে প্রতিষ্ঠিত হয়? কারো কোনো আইডিয়া আছে? স্বতন্ত্র পার্টি এটা প্রতিষ্ঠিত স্বাধীনতার পরে, মূলত কংগ্রেসের বিরোধী পার্টি হিসেবে এটা প্রতিষ্ঠা করেছিলেন 1959 সালে চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার প্রত্যেকে? পরবর্তী কোশ্চেন, সময় অনুসারে সাজাও। সময় অনুসারে যেটা প্রথম থেকে সেটা তোমাকে সাজাতে হবে। এখানে 4টে পয়েন্ট আছে। পয়েন্ট নাম্বার 1 ক্যাবিনেট মিশন, ক্রিপস মিশন, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার, মল্লেমিন্টো সংস্কার। তাহলে এটা তুমি সাজাবে, উত্তর কি হবে বলো? কোশ্চেনটা বোঝা গেছে? এবার আমরা বার করছি। তাহলে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন, আমরা এটা দিয়ে প্রশ্ন শুরু করেছি, এটা ভারতে আসে 1946 সালে। ক্রিপস মিশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আসে 1942 সালে। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার এটা প্রবর্তিত হয় 1919 সালে। মল্লেমিন্টো রিফর্মস 1909 সালে। তাহলে এখানে তুমি যদি ক্রোনোলজি অনুসারে সাজাও সময় অনুসারে, তাহলে আমরা পাচ্ছি প্রথম 4 নম্বর মল্লেমিন্টো, 4 নম্বরটা পাচ্ছি, তারপর পাচ্ছি 4-এর পরে 3, 3-এর পরে পাচ্ছ 2, 2-এর পরে 1। এটা কিন্তু আমাদের সিকোয়েন্স আসছে। তাহলে 4, 3, 2, 1 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। অপশন সি। প্রত্যেকে বিষয়টা একবার দেখে নাও। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। একটা উক্তি করা হয়েছে, দুনিয়ার মজদুর এক হও, এই উক্তিটি কার? প্রত্যেকে বলো, কে এই কথাটি বলেছিলেন? দুনিয়ার মজদুর এক হও, কে বলেছিলেন? অপশন এ কার্ল মার্কস, অপশন বি লেনিন, অপশন সি টুলিন, অপশন ডি চৌ এন লাই। বিভিন্ন পরীক্ষায় দেখবে এরকম একটা দুটো উক্তি চলে আসছে।
তো এইগুলো আমাদের প্র্যাকটিসে রাখতে হবে, যেগুলো পরীক্ষা এসছে বা আসতে পারে। বিখ্যাত কিছু উক্তি, দুনিয়ার মজদুর এক হও, এটা বলেছিলেন কার্ল মার্কস। অপশনে তোমরা যারা করছো উত্তর সঠিক হয়েছে, কার্ল মার্কস ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, ডিসকভারি অফ ইন্ডিয়া। ডিসকভারি অফ ইন্ডিয়া বিখ্যাত একটি বই, এই বইটির লেখক কে? বহুবার পরীক্ষায় এসছে কোশ্চেনটি। ডিসকভারি অফ ইন্ডিয়া, মহাত্মা গান্ধী, অপশন বি পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন সি নেতাজি সুভাষচন্দ্র বোস, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে এখানে উত্তর কি হবে? প্রত্যেকে বলবে। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। অপশন বি যারা করেছে তোমাদের উত্তর সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটি একটি পশু অধিকার রক্ষা সংগঠন, একটি শান্তি আন্দোলন, একটি পরিবেশ রক্ষা সংগঠন, একটি মানবাধিকার কমিশন। এসএসসি সিএইচএস আসার প্রশ্ন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যার সদর দপ্তর কোথায়? এটি দেখবে 1960-এর দশকে 61 সালে সম্ভবত প্রতিষ্ঠিত হয়েছে এবং যার সদর দপ্তর হচ্ছে লন্ডনে। লন্ডনে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর। আই এম কমন সেই একটা আমি বলে থাকি, দেখবে বিভিন্ন সংস্থার সদর দপ্তর। আইএমও ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, যার সদর দপ্তর হচ্ছে লন্ডনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এম থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হেডকোয়ার্টার লন্ডন। আর একটা হচ্ছে কমনওয়েলথ গেম, যেটা হয় কমনওয়েলথ সংস্থা, তার হেডকোয়ার্টার আছে লন্ডনে। যাই হোক, তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটি একটি মানব অধিকার কমিশন। অপশন ডি সঠিক উত্তর হবে। তোমরা যারা অপশন ডি করেছো উত্তর সঠিক হয়েছে। প্রত্যেকে একটু মিলিয়ে নেবে অপশনগুলো। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17 বলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন যেটাকে সংক্ষেপে ইইউ বলা হয়, এর সদর দপ্তর কোথায়? ইউরোপীয় ইউনিয়ন যেটি 1997 থেকে প্রতিষ্ঠিত হয়েছে, 1997 সাল নাগাদ। বর্তমান সম্ভবত 27টি দেশের সদস্য আছে এবং এর হেডকোয়ার্টার কোথায় আছে? প্যারিস, মিউনিক, ব্রাসেলস, মিলান। সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। ইউরোপীয় ইউনিয়ন যার সদর দপ্তর আছে ব্রাসেলস। ব্রাসেলসটা কোথায় বলতো? বেলজিয়ামের রাজধানী। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আরেকটা সংস্থা সদর দপ্তর রয়েছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। যে ন্যাটোর হেডকোয়ার্টার কিন্তু সেটাও কিন্তু বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আছে। ঠিক আছে, ইউনিয়নের হেডকোয়ার্টারটাও ব্রাসেলসে আছে। প্যারিসে আছে ইউনেস্কোর হেডকোয়ার্টার, ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 18, সার্ক। সার্ক এর প্রথম কনফারেন্স হয়েছিল কোথায়? প্রথম কনফারেন্স হয়েছিল কোথায়? কাঠমান্ডু, ঢাকা, নিউ দিল্লি, কলম্বো। সঠিক উত্তর কি হবে? সার্ক এর হেডকোয়ার্টার হচ্ছে নেপালে কাঠমান্ডু, কিন্তু এখানে প্রথম কনফারেন্স হয়নি। সার্ক এর ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এবং এর হেডকোয়ার্টার সদর দপ্তর কাঠমান্ডু। কাঠমান্ডু কি নেপালের রাজধানী। এর প্রথম কনফারেন্স হয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকায়। বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এটা এস্টাবলিশ হয়েছে কবে? সার্ক এটা এস্টাবলিশ হয়েছে 1985-তে। 1985 সালে ঢাকায় কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়, এটা আমরা মনে রাখবো। এর হেডকোয়ার্টার আমরা জানছি কি, সদর দপ্তরটা হচ্ছে কাঠমান্ডু। কাঠমান্ডু এটা প্রত্যেকে আমরা মনে রাখবো। সার্কের এস্টাবলিশমেন্ট হয় ঢাকাতে এবং এর হেডকোয়ার্টার কাঠমান্ডুতে। এর সদস্য দেশ কটি আছে বলতো? সদস্য দেশ আছে 8টি। 8টি দেশ কি কি স্যার বলতে পারবে কেউ? সার্কের 8টি সদস্য দেশ কি কি আছে? 1 নাম্বার মনে রাখো ভারত। আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে ওগুলোই বেশিরভাগ। 1 নাম্বার ভারত, আমরা আছি। 2 নম্বর বাংলাদেশ, নেপাল, ভুটান, এদিকে আছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান। তো কটা দেশ হচ্ছে দেখো, বাংলাদেশ, নেপাল, ভুটান, 4টি হলো। 5 নম্বর পাকিস্তান, আফগানিস্তান,
শ্রীলঙ্কা, বাংলা ইংলিশ হয়ে গেল, যাই হোক। 8 নম্বর হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 8টি দেশ সার্কের বর্তমান সদস্য দেশ। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 19। উত্তর ভারতের সমভূমি বলতে হবে, উত্তর ভারতের সমভূমি কি দিয়ে গঠিত? ল্যাটেরাইট মৃত্তিকা, শুষ্ক মৃত্তিকা, পলল মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। পলল মানে হচ্ছে পলি মৃত্তিকা। ভারতবর্ষে আমরা যে মৃত্তিকাগুলো পাচ্ছি, বেশিরভাগ মৃত্তিকা যে ক্লাসিফিকেশন গুলো আছে 7টা 8টা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে সব থেকে বেশি যে মাটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে পলি মৃত্তিকা বা ইংলিশে বললে অ্যালুভিয়াল সয়েল। প্রায় 46% অ্যালুভিয়াল সয়েল ভারতে আছে। তারপর ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা। ওকে, তাহলে সব থেকে বেশি মৃত্তিকা কি? অ্যালুভিয়াল সয়েল বা পলি মৃত্তিকা, পলল মৃত্তিকা। উত্তর ভারতের সমভূমি যেটা, সেখানে নদ নদী যা আছে, আমরা এক কথায় বলতে পারি অপশন বি পলি মৃত্তিকা এখানে সঠিক উত্তর হবে। এমটিএস আসার প্রশ্ন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। কিসের আধিক্যের ফলে মৃত্তিকা অম্লধর্মী হয়? মৃত্তিকা অ্যাসিডিক বা অম্লধর্মী কি থাকলে হয়? হাইড্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন, অক্সিজেন। এটা তোমরা হয়তো জানো না, বাট টেকনিক্যালি একটু ভাবলে অন্য সেন্সে অ্যান্সার করতে পারবে। ধরো অ্যাসিড মানে আমরা জানি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে। আমি কিছু হেন্টস দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। তো অ্যাসিড মানে আমরা কি জানি, জলীয় দ্রবণে অ্যাসিড যারা হবে, অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, জলীয় দ্রবণে H+ আয়ন দেবে, এটা আমরা প্রত্যেকে জানি। তো এখানে এগুলো সব অ্যাসিড, তাই তো। অ্যাসিডিক তখন হবে যদি মাটিতে হাইড্রোজেনের আধিক্য থাকে। হাইড্রোজেন যদি থেকে যায়, সেই মাটিটা অ্যাসিডিক বা অম্লধর্মী হয়। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 21। কাজু বাদাম, বলো কাজু বাদাম কোন মাটিতে ভালো হয়? কাজু বাদাম কোন মাটিতে ভালো হয়? লাল ল্যাটেরাইট মাটি, ব্ল্যাক কটন সয়েল, অ্যালুভিয়াল মৃত্তিকা, অ্যারিড মৃত্তিকা। ব্ল্যাক কটন সয়েল মানে কৃষ্ণ মৃত্তিকা, যেখানে তুলা চাষ ভালো হয় বলে এটাকে ব্ল্যাক কটন সয়েল বলা হয়। অ্যালুভিয়াল মানে পলি মৃত্তিকা। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যারিড মৃত্তিকা। তো এই যে 4টি মাটির নাম আছে, এর মধ্যে মনে রাখবে কাজু বাদাম ভালো হয় লাল ল্যাটেরাইট মৃত্তিকাতে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ব্যাচগুলো চলছে TWS একাডেমি অ্যাপে, নতুন নতুন ব্যাচ রয়েছে, একদম নিউ ব্যাচ রেল ফাউন্ডেশন। এটা ব্যাচ সম্ভবত শুরু হবে এই মাসেই, ফেব্রুয়ারিতেই 2 তারিখ থেকে শুরু। NM GNM এটাও কিন্তু সবে শুরু হয়েছে। WKP এটা চলছে, এই ফাউন্ডেশনটা চলছে আমাদের। আপার প্রাইমারি টেটের ফাউন্ডেশন ব্যাচ, SSC নতুন GD ব্যাচ কিন্তু ফাউন্ডেশন এটা চলছে, ঠিক আছে। তো বিভিন্ন পরীক্ষার আমরা প্রস্তুতি দিচ্ছি, প্রয়োজনে তোমরা জয়েন করতে পারো। কোশ্চেন নাম্বার 22-তে আসবো। কোন উপাদানের প্রতীক গ্রিক নাম হাইড্রাজিয়াম থেকে এসছে, যার অর্থটা হচ্ছে তরল রূপালী, এর চকচকে পৃষ্ঠকে নির্দেশ করে। আমরা এখানে যে অপশনগুলো আছে, অ্যান্টিমনি, জিরকোরিয়াম, পারদ, রূপু, বলো এখানে সঠিক উত্তর কি হবে? যে অপশনগুলো আমরা যদি একটু দেখি, অ্যান্টিমনি যার সংকেত আমরা লিখি Sb, এটা কোনো ধাতু নয় যদিও। পারদকে লিখি Hg, রূপটা লিখি Ag। তাহলে পারদ এটার ইংলিশ আমরা বলি মার্কারি, তো এটা আর সংকেত আবার Hg। এই সংকেত Hg কারণ কি? এই হাইড্রাজিয়াম থেকে এসছে Hg। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। ঠিক একই রকম আরেকটা প্রশ্ন, নিম্নের কোন উপাদানটি অ্যাংলো স্যাক্সন শব্দ থেকে নেওয়া হয়েছে এবং যার প্রতীক ল্যাটিন শব্দ ওরাম থেকে এসছে? এজি কার সংকেতকে বলা হচ্ছে? প্রতীক অর্থাৎ সংকেত, আর্গন, সোনা, অ্যালুমিনিয়াম, রূপু। দেখো এখানে এই যে আর্গনটাকে আমরা লিখে AR রূপে, সোনা লিখছি আমরা AU, অ্যালুমিনিয়াম লিখছি AL, রূপোটা লিখছি AG। তাহলে এখানে আমরা ওরম শব্দ থেকে এসছে কোনটি বলবো? সোনা, যার ইংলিশ হচ্ছে গোল্ড। এটা তোমরা দেখতে পাচ্ছ, নামটা দেখে তুমি একটা আইডিয়া করতে পারছো, AU।
তাহলে এখানে কোনটা হবে? অপশন বি গোল্ড, সোনা। কোশ্চেন নাম্বার 24 আমরা আসছি যে কে প্রথমবার অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষিত করেন? অ্যাসিটিক অ্যাসিড আবিষ্কার করেছেন বা সংশ্লেষিত করেছেন বিজ্ঞানীর নাম কি? অপশন এ বার্থলট, অপশন বি হচ্ছে ফ্রেডরিক ওহলার, অপশন সি বার্জেলিয়াস, অপশন ডি কোলবে, হারমান কোলবে। তো এখানে সঠিক উত্তর আমরা কোনটি নেব? প্রত্যেকে যারা কানেক্ট আছো, কোশ্চেন নাম্বার 24 উত্তর হবে হারমান কোলবে। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH, এর সংকেত আমরা জানি একটি মৃদু অ্যাসিড, তাই তো? ভিনিগারে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়। বিজ্ঞানী হারমান কোলবে এটি আবিষ্কারক বা সংশ্লেষণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 25 বলতে হবে CHCl3 এটি এর সাধারণ নাম কি? CHCl ক্লোরিন, এটা অ্যাকচুয়াল কার নাম? ক্লোরোফর্ম, ইথাইল ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো এই কোশ্চেনটা তোমরা কিন্তু পারবে, পারা উচিত। একটু তোমরা অপশনগুলো দেখো ভালো করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl, এটা আমরা জানি, এটা তো হবে না। সোডিয়াম ক্লোরাইড তোমরা যারা করছো এটা ভুল হবে। সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ, NaCl খাদ্য লবণ, এর সংকেতটা না। ইথাইল ক্লোরাইড এটা কিন্তু হবে না। CH2Cl2 ক্লোরোফর্ম, চেতনানাশক হিসেবে ব্যবহার হয়। CHCl3 এটা হচ্ছে ক্লোরোফর্মের সংকেত। তাহলে অপশন এ যারা করছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। তো আমরা 25 কোশ্চেন আলোচনা করলাম এবং একটি হোমওয়ার্ক তোমাদের দেব 26। এই হোমওয়ার্কটা তোমরা অ্যান্সার করবে যে হিমায়ন যন্ত্রের রেফ্রিজারেটরে কোনটি থাকে, এবং 25 এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আমি করানোর চেষ্টা করেছি এখানে, ইতিহাস, সায়েন্স, ভূগোল, ইতিহাস সব রকম প্রশ্ন কিন্তু ছিল। ঠিক আছে, প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাসগুলো করো। দেখো তুমি পরীক্ষা দেবে, খেটে পরীক্ষা দাও, না খেটে পরীক্ষা দেওয়ার কোনো অর্থ হয় না। ব্যর্থ হবে, মন ভাঙবে, কষ্ট হবে। ঠিক আছে, একবার ভালো করে খাটো, 6 মাস 1 বছর টানা তুমি বড় একটা সিস্টেমেটিক ওয়েতে চলো, খেটে পরীক্ষা দাও, দেখবে তুমি সফলতা পাচ্ছ এবং সেটা তোমার কনফিডেন্স লেভেলটা আরো বাড়াবে। তুমি দেখবে চাকরি পাচ্ছ না যখন পাবে একসাথে 2-3টে পাচ্ছ। সিচুয়েশন সবাই জানে যে খুব একটা ভালো নেই, তারপরেও চাকরি কিন্তু পাচ্ছে এবং সেই দিকটা তোমাকে দেখতে হবে। বর্তমান যা দিন আসছে, যে কোনো একটা পরীক্ষার উপর ফিক্স থাকলে হবে না, তোমাকে ভ্যারাইটি পরীক্ষা দিতে হবে। সেই রকম মেন্টালি প্রস্তুত রাখতে হবে আমাদের, যে আমি স্যার রাজ্যের পরীক্ষা দেবো, কেন্দ্রের দেবো না, বা আমি শুধু কেন্দ্রের পরীক্ষা দেবো, রাজ্যে দেবো না, এরকম ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। সিলেবাসটা তুমি যদি দেখো প্রায় একই রকম, 19-20, কোথাও ম্যাথ বেশি, কোথাও ইংলিশ বেশি, কোথাও ম্যাথ কম, কোথাও ইংলিশ নেই। যাই হোক, তোমাকে জিকে, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ এই 4টে টপিক কভার করতে হবে। তুমি যে পরীক্ষায় দাও দেখবে সিলেবাসটা সব একই রকমই, কম্পিটিটিভ সিলেবাস। একটু খেটে পড়তে পারলে সাবজেক্ট ওয়াইজ তোমার যদি জ্ঞান চলে আসে, ইতিহাস এই চ্যাপ্টারগুলো আমার পড়তে হবে, আমি কতটা পড়েছি। সায়েন্স এই চ্যাপ্টারগুলো আমার পড়তে হবে, আমি কতটা পড়েছি। ভূগোল কোন চ্যাপ্টারগুলো আছে, কতটা আমি পড়েছি। এই যে বিষয়টা আগে যত তুমি আইডেন্টিফাই করতে পারবে নিজের মধ্যে, তত কিন্তু তোমার গ্রোথটা ভালো হবে, তত তোমার উন্নতিটা ভালো হবে। ঠিক আছে, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি এই কোশ্চেনটা পারলাম না, এই কোশ্চেনটা কোন সাবজেক্ট থেকে এসছে, কোন চ্যাপ্টার থেকে আছে, সেই চ্যাপ্টারটা আমি আদৌ পড়েছি বা পড়লে কি রিভিশন হয়নি, ভুলে যাচ্ছি কেন, এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে হবে যে আমার কোন জায়গাটা ভুল হচ্ছে। কম্পিটিটিভ ফিল্ডটা এরকম, অনেক সিলেবাস কিন্তু হলেও সিস্টেমেটিক ওয়েতে যাওয়া যায়, পৌঁছানো যায়। তোমার তো 100 পেতে হবে না, যে কোনো পরীক্ষা 80-90% তুমি যদি রেডি হতে পারো, যে পরীক্ষা দেবে তুমি চান্স পাবে। ঠিক আছে, যাই হোক, তো আজকের সেশন আমি এখানে এন্ড করলাম। ক্লাসগুলো করো এবং বাড়ি একটা রুটিন করো, নিজের মতো নিজের সুবিধা মতো রুটিন করো। দৈনিক চেষ্টা করো 8 ঘন্টা, 3 ভাগের 1 ভাগ সময় পড়াশোনার পিছনে ইনভলভ করতে। ঠিক আছে, তার মধ্যে 2 ঘন্টা ম্যাথ করলে, 1 ঘন্টা রিজনিং বা 2 ঘন্টা রিজনিং, 2 ঘন্টা ইংলিশ, 2-3 ঘন্টা জিকে, একটা অল্টারনেট করে তুমি পড়ো। ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।